আমি সরাসরি বাদল দেবনাথ আপনার কাছে জানতে চাইছি, বাদলদা, ঘেটে ঘ করা এই শব্দটা বললেও একটা ফ্যাক করে হেসে ফেলা হয়, কিন্তু আপনারা এতটা নিকৃষ্ট কাজ করছেন বিশ্বাস করুন যে বাংলার মানুষ এখন আর আপনাদের প্রতি ওই কমিক রিলিফের জায়গাটাও তো রাখতে চাইছে না। বাদল দেবনাথ, আমার কথা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি, বলুন। ময়ূর, সবচেয়ে তো আনন্দ তোমার হওয়ার কথা। তুমি প্রতিদিন যেভাবে বাংলার সরকারের বিরুদ্ধে নেচে কুদে বা বক্তব্যগুলো রাখো, আজকে তো ঢাকঢোল পিটিয়ে বা গতকাল থেকে ঢাকঢোল পিটিয়ে কোমর দুলিয়ে নাচতে পারতে। 26,000 লোকের চাকরি চলে গেছে, কিন্তু এই নোংরা রাজনীতি ময়ূর কার জন্য গেছে? ময়ূর, এই বাদল দেবনাথ চাকরিটা কার জন্য গেছে? এই নোংরা মঙ্গল গ্রহের সিন্ধু ঘটকের জন্য গেছে? কার জন্য গেছে? চার্লি চ্যাপলিনের জন্য গেছে? আরে আমাকে পয়েন্টে বলুন চাকরিটা কার জন্য গেছে বাদল দেবনাথ, আমি সেটা জানতে চাই। চাকরিটা কার জন্য গেছে? চার্লি চ্যাপলিনের জন্য গেছে? মুখ ফুটে বলতে পারছেন না নির্লজ্জের মতন? মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য চাকরি গেছে, বলুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য চাকরিটা গেছে, বলুন। না, কার জন্য গেছে? চার্লি চ্যাপলিনের জন্য? অমিতাভ বচ্চনের জন্য চাকরি গেছে? বিজেপির যারা উকিল ছিল, বিজেপি মানে রঞ্জন ভট্টাচার্য যারা উকিল ছিল, শঙ্কুদেব পণ্ডা মুখপাত্র নোংরা রাজনীতি না মুখ্যমন্ত্রী? আর শুভেন্দু বাবু, সুকান্ত বাবুরা আজকে সকাল থেকে মমতা ব্যানার্জি কি বিরোধী দলনেত্রী? আরে নির্লজ্জতার একটা লিমিট থাকে বাদলদা। আপনি বলুন যে চাকরিগুলো কবে হবে? তাদেরও নিজস্ব প্যানেল আছে। আজকে সকাল থেকে সাফাই দিচ্ছে সুকান্ত বাবু আর শুভেন্দু বাবুরা। কেন সাফাই দিচ্ছেন? নোংরা রাজনীতি করতে গিয়ে নিজেরাই ফেসে গেছেন। আর এই শঙ্কুদেব বাবুকে বলবো, ওই শুভেন্দু বাবু থামাচ্ছি, আমি আপনাকে থামাচ্ছি। নোংরা রাজনীতি আপনারা সবাই করছেন। এরা যে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আমাদের এই শিক্ষকদের জীবন জীবিকা নিয়ে নোংরা রাজনীতি আপনারা করছেন। আপনাদের সকলের ষড়যন্ত্রের ফল আজকের এই 26,000 চাকরি যাওয়া। আমি কোড আনকোড করতে চাই, 15,403 জন শিক্ষক শিক্ষিকা যারা বৈধভাবে চাকরি পেয়েছে, সিবিআই যাদেরকে মান্যতা দিয়েছে, তাদের চাকরি চলে গেছে আপনাদের সকলের জন্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে সেতাবুদ্দিনের মামলা নিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে এই চাকরি চলে গেল, সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিজে বলেছে 19শে ডিসেম্বর এই জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চে যখন হিয়ারিং হয়, দে আর অল আর ফ্রড, আমরা সকলে ফ্রড। প্রমাণ করুন আপনারা। আমি এই সরকারকে চ্যালেঞ্জ করছি, এই রাজ্যের বিরোধী দলনেতাকে চ্যালেঞ্জ করছি, এই রাজ্যের প্রধান বিচারপতিকে চ্যালেঞ্জ করছি, আপনারা প্রমাণ করে দেখান যে আমরা একজনও অসৎভাবে চাকরি পেয়েছি। আমাদের জীবন জীবিকা নিয়ে আমার 3 বছরের ছোট বাচ্চা আছে, তাকে কি খেতে দেবো আমি? জবাব দিন আপনারা। 10 সেকেন্ড প্লিজ, অ্যালাউ মি ময়ূর। 10 সেকেন্ড। তোমার সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তোমার সুপ্রিম কোর্ট বলছে যারা অযোগ্য তাদের একটা তালিকার জন্য সকলের চক্রান্ত আজকের এই ফল, যে যাদেরকে বয়সের ছাড় দিয়েছে। বাদল দেবনাথ, আপনার 10 সেকেন্ড হয়েছে তো? বেশ, বাদল দেবনাথ, আপনার 10 সেকেন্ড হয়েছে। আমি বুঝতে পেরেছি আপনারা বোধহয় রাতে ঘুম হচ্ছে। আপনার রাতে ঘুম হচ্ছে? হ্যাঁ, বিজেপি এখন খাটের তলাতেও বিজেপি দেখছেন, আয়নাতেও দেখবেন বিজেপি, চোখের ড্রপেও দেখবেন বিজেপি। এই বিজেপি ভূতটা তাড়ান, ওজা রাখুন। হ্যাঁ, এবার চুপ করুন। বেশ, আমি বাদল দেবনাথ, অনেক ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে আবার যাব। আমি এবার স্টুডিওতে এক এক করে, কারণ আজকে তর্কের জায়গা নেই। শঙ্কুদেব পণ্ডা, মানে এটা সিরিয়াস যে এখানে ওপেনলি বসে মানে এরা হুমকি দিচ্ছে না, এরা বলছে যে আমার তো কোনো লোকাল স্ট্যান্ডার্ড নেই, আমি আর কেন উচ্চ মাধ্যমিকের খাতা দেখবো, আমি আর কেন স্কুলে যাব। কেয়াস তৈরি হচ্ছে, আমি জানি না কার জন্য কেয়াস তৈরি হচ্ছে, কিন্তু আমি এটা জানি মমতা বন্দ্যোপাধ্যায় এতে মেজরলি দোষী। বাকিটা কারা? আচ্ছা, প্রথমেই প্যানেলে যেহেতু চাকরি চলে গেছে ভাইয়ের, আমি ব্যক্তিগতভাবে সমবেদনা জানাচ্ছি, কিন্তু আর কোনো কিছু করার নেই, আমার কোনো বক্তব্য নেই। কারণ করার নেই মানেটা কি? আমি শেষ করে নিই। তোমার সাথে আর্গু করতে চাই না, তর্ক করতে চাই না বাবু, কারণ করাটার মতো পরিস্থিতি নেই। আমি তো রাজনীতিতেও একটা মাত্রা থাকে, সেই মাত্রার উপরে ওঠা যাবে না। তার কারণ হচ্ছে
আজকে আপনাদের এই পরিস্থিতির জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে তাহলে সেটা তৃণমূল কংগ্রেস, এবং যদি কারোর রেসপন্সিবিলিটি গিয়ে থাকে তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। আমায় 1 মিনিট বলতে আপনার কাছেই অনুমতি চাইছি, কারণ আজকে আপনারই বলার দিন, কিন্তু আপনি 2-3টে ইম্পর্টেন্ট পয়েন্ট জেনারেট করেছেন, সেগুলো বলা দরকার। ময়ূক, উনি একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় বলেছেন যে আইন আছে পশ্চিমবাংলায় যে 1 বছর পর্যন্ত ওএমআর সিট প্রোটেকশন করতে হবে। এটা বানিয়েছে কে? যে বানিয়েছে সে বেটার ছেলে জেলে গেছিল এই কেসে, তার নাম মানিক ভট্টাচার্য, আমার কলেজের প্রিন্সিপাল ছিল। একটা লোক যদি আইন না জেনে কাউকে খুন করে তার যা পানিশমেন্ট হওয়া উচিত, একটা চোর যদি আইন জেনে খুন করে তার বেশি পানিশমেন্ট হওয়া উচিত। আগে ছিল মিনিমাম 3 বছর প্রোটেক্ট করতে হবে। উনি এসে দেখলেন যে প্রাইমারিটা চুরি করেছি, এটাও চুরি করেছি, আগামী দিনে এটা কোনো না কোনো সময় এনকোয়ারি হবে, তাই 1 বছর কাগজে কলমে দেখিয়ে কোন রকম করে নিজে ডিস্ট্রয় করে দিলেন। নাইসাকে ডেকেছিল কে? মানিক ভট্টাচার্য। আমার প্রশ্ন এখানে নয়, আমার প্রশ্ন মানিক বাবু অন্যায় করতে পারেন, অন্যায়টাকে এন্ডোর্স করে দিল কে? পার্থ চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চলে গেল যখন অবস্থানে বসেছিল ছেলেরা, ওখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বললেন আমরা একটা কমিটি বানাবো, বানিয়ে সমস্ত যাদের বেআইনি বলে চাকরি বলছে তাদেরকে রেগুলারাইজ করে দেবো। একটা ক্যাবিনেট, একটা মুখ্যমন্ত্রী তিনি নিজে বসলেন, সেই ক্যাবিনেটে অ্যাপ্রুভড হলো, দিয়ে যারা বেআইনি চাকরি প্রার্থী তাদেরকে চাকরি দেওয়ার এতটাই দেয় তৃণমূল মাল খেয়েছে বলে, তৃণমূলের মাল ঘর থেকে ফেরত দিতে হবে বলে, তাদের পানিশমেন্ট হবে বলে, তারা এতটাই কোমর বেঁধে নামলো যে একাধিক যোগ্য ক্যান্ডিডেটদের সর্বনাশ করে দিল। দেখুন, আমি লয়ের স্টুডেন্ট হিসেবে আজকে একটা কথা বলছি, ওকে সামনে রেখে বলছি, এটা বলতে আমার ব্যক্তিগতভাবে ইচ্ছে হচ্ছে না, কিন্তু এই সরকার 2021-এর নির্বাচনের আগে বলেছিল যে আমরা কোর্টে প্রমাণ করে দেব কারা যোগ্য কারা অযোগ্য। এসএসসি আজকে প্রেস কনফারেন্স করেছে, সে নিয়ে আমি 1 লাইন পরে বলবো, কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন এসএসসি এবং এই সরকার তারা কোর্টে, সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত প্রমাণ করতে পারেননি কারা যোগ্য এবং কারা অযোগ্য। আপনি মিথ্যা বলছেন, আপনি মিথ্যা বলছেন। আমাকে প্যারালাইজ করুন, আপনাকে না শিখবো না। মানে আপনার কষ্ট হচ্ছে, 1 সেকেন্ড, আপনার কষ্ট হচ্ছে, এটা স্বাভাবিক। আপনি আমার থেকে শিখবেন, কারণ এই ফিল্ডে আমি আছি, আপনি কিচ্ছু জানেন না, আপনি কিচ্ছু জানেন না। এর সাথে সরাসরি আমি যুক্ত, সুপ্রিম কোর্টে আমি নিজে পিটিশনার। আপনি কি জানতে চান আমার কাছে জিজ্ঞেস করুন। আমি জানবো না। স্কুল সার্ভিস কমিশন লিখিত আকারে জানিয়েছে। শুনে নাও ভাই, আরে আমার কথা শুনে নাও, তারপরে তুমি বলুন। বলুন, বলুন, কথা শুনে নাও। বলুন। যে 5000 জনের নামের লিস্ট এসএসসি জমা দিয়েছিল, 5500, সেটা সিবিআই একটা খুঁজে নিয়ে এসেছিল সিডি, সেই সিডি থেকে পাওয়া গেছিল, তাদের আইডেন্টিফিকেশন হয়েছিল। বাকি যাদের আইডেন্টিফিকেশন হয়নি তাদের মধ্যেও থাকতে পারে না, এই কথাটা স্টেট গভর্নমেন্ট। এবার আপনার প্রশ্নের উত্তর দিন, এবার আপনার প্রশ্নের উত্তর দিন। এবার আমারটা শুনে নিন। আরে তোমার কথা পরে শুনবো, 1 সেকেন্ড। হ্যাঁ, আমার কথা তো পরে শুনবেন। আগে শুনতে দাও। আপনারা সবাই জড়িত এই দুর্নীতির সাথে। আপনার ওই শুনানি অধিকারীও জড়িত। শান্তভাবে আমি বুঝতে পারছি, মাথায় শুনতে হবে কথাটা। সুপ্রিম কোর্ট তো আর তোমার কথা আমার কথা শুধু শোনেনি, সমস্ত পক্ষের কথা শুনেছে। তুমিও পিটিশনার, তোমার কথাও শুনেছে। রাজ্য সরকার এটা জাস্টিফাই করে বলতে পারেনি, লিখিত দিতে পারেনি যে তোমরা হচ্ছ, তোমাদের ভেতরে একজনও অযোগ্য লোক নেই। এবার ময়ূক, আমি একটা টেকনিক্যাল প্রশ্ন করছি, রাজ্য সরকার এটা বলতে পারলো না যে ভাই এদের মধ্যে অযোগ্য লোক নেই, এরা সবাই যোগ্য, এবং কবে থেকে বলেনি? শুনে নাও, যেদিন অভিজিৎ বাবু প্রথম অর্ডার দিয়েছিলেন, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তখন জাজ ছিলেন, তিনি যেদিন প্রথম অর্ডার দিয়েছিলেন তিনি বলেছিলেন 7000 লোক হচ্ছে বেআইনি আছে, বাকিরা নেই। রাজ্য সরকার মেনে নিতে পারত? রাজ্য সরকার তোমাদেরকে চ্যালেঞ্জ করেছে ওই অসৎ ছেলেদেরকে বাঁচানোর জন্য, যাদের কাছ থেকে মাল কামিয়েছে, তোমাদের মতো জাস্টিফাইড যোগ্য ছেলেদের ক্যারিয়ার সমস্ত সর্বনাশের পথে নিয়ে গেছে ওরা।